আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতি লঙ্ঘন বাস্তবায়ন নিয়ে হিজবুল্লাহ প্রধানের কঠোর হুঁশিয়ারি। জানিয়ে দেব সিরিয়ায় তুরস্কের গোলাবর্ষণ, উত্তেজনা বাড়ার আশঙ্কা। এরপরে জানিয়ে দেব বাংলাদেশ আমাদের হারানো ভাই, বলছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে একই দিনে ইউক্রেনে 1200 সৈন্য এবং যুদ্ধ বিমান সহ ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করছে রাশিয়া। সর্বশেষ জানিয়ে দেব অনুপ্রবেশ ঠেকাতে দিল্লিতে ফের চালু হলো বাংলাদেশ সেল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুদ্ধবিরতি লঙ্ঘন এবং বাস্তবায়ন নিয়ে হিজবুল্লাহ প্রধানের কড়া হুঁশিয়ারি। দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন এবং এর লঙ্ঘন মোকাবেলার ক্ষেত্রে সমস্ত দায়িত্ব লেবানন সরকারের বলে জোর দিয়েছে হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেম। তেহরানে একটি সংবাদ সম্মেলনে দেওয়া ভিডিও বার্তায় তিনি এই কথা বলেছেন। হিজবুল্লাহর প্রধান বলেন, লেবাননের সরকার যেহেতু চুক্তিটি আলোচনার মাধ্যমে করেছে, তাই চুক্তি লঙ্ঘন বন্ধ করার দায়ভারও তাদের উপর বর্তায়। নাঈম কাসেম এই সময় ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহ সাম্প্রতিক সংঘাতের ক্ষেত্রে 3টি পর্যায়ে বিবরণ দিয়েছেন। প্রথম পর্যায় অবরুদ্ধ গাজায় নিরীহ ফিলিস্তিনিদের সমর্থন দেওয়া, দ্বিতীয় পর্যায় ইসরায়েলে ব্যাপক বোমাবর্ষণ, তৃতীয় পর্যায় 27 নভেম্বর থেকে যুদ্ধবিরতির পরবর্তী সময়। তিনি উল্লেখ করেছেন, চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েলকে তার আগ্রাসন বন্ধ করতে এবং দখলকৃত লেবাননের অঞ্চল থেকে সরে যেতে হবে। হিজবুল্লাহ দক্ষিণ লিতানি নদীর দক্ষিণ থেকে তাদের যোদ্ধা এবং অস্ত্র সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। নাঈম কাসেম এই সময় বলেন, লেবাননের সরকারই যেহেতু এই চুক্তি স্বাক্ষর করেছে, তাই এটি বাস্তবায়নে সরকারকে সরাসরি দায়িত্ব পালন করতে হবে। সেই সঙ্গে তিনি এও বলেছেন, মধ্যস্থকারী দেশ এবং চুক্তি পর্যবেক্ষণ কমিটি রাজনৈতিক উপায়ে এটি বাস্তবায়ন নিশ্চিত করবে। হিজবুল্লাহর মহাসচিব এই সময় দাবি করে বলেন, ইসরায়েল শতবার যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করছে, যার মধ্যে রয়েছে বিমান ও স্থল হামলা, বাড়িঘর ধ্বংস এবং সীমান্ত অঞ্চলে প্রবেশ। যদিও হিজবুল্লাহ এই লঙ্ঘনের বিরুদ্ধে চুপ থেকেছে উল্লেখ করে নাঈম কাসেম বলেন, আমরা চুক্তিটির মাধ্যমে ইসরায়েলকে একটি সুযোগ করে দিচ্ছি এবং এর দায়িত্ব লেবাননের সরকারের উপর ন্যস্ত করছি। চুক্তির শর্ত অনুযায়ী দখলদার ইসরায়েলের সেনা ব্লু লাইন ডি ফ্যাক্টো সীমান্ত থেকে এর দক্ষিণে ধাপে ধাপে প্রত্যাহার করে নেওয়ার কথা রয়েছে। অন্যদিকে হিজবুল্লাহ যোদ্ধারা সরিয়ে দিয়ে 60 দিনের মধ্যে দক্ষিণ লেবাননে নিজস্ব সেনা মোতায়েনের কথা রয়েছে লেবানন সরকারের। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের 8 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় দেশটিতে এ পর্যন্ত 4063 জন নিহত হয়েছেন, যার মধ্যে নারী, শিশু এবং স্বাস্থ্যকর্মী রয়েছেন। এছাড়া আহতের সংখ্যা 16,663 জন। এদিকে সিরিয়ায় তুরস্কের গোলাবর্ষণ, উত্তেজনা বাড়ার আশঙ্কা। সিরিয়ার উত্তরাঞ্চলে আইন ইশা, তাল ওমর এবং আইন আল আরাব কোবানি এলাকায় আর্টিলারি হামলা চালিয়েছে তুরস্ক। স্থানীয় সূত্রের বরাত দিয়ে আল মাদিনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের আর্টিলারি হামলাগুলো সিরিয়ার কুর্দি বাহিনী অবস্থান লক্ষ্য করে চালানো হয়েছে। সিরিয়ার কুর্দি বাহিনীটি মূলত যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস নামে পরিচিত। এই হামলায় এখন পর্যন্ত হতাহতের সংখ্যা বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এই বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন বুধবার জানিয়েছেন, সিরিয়ার উত্তরাঞ্চলীয় মানবিজ শহরের চারপাশে তুরস্ক এবং এসডিএফ এর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি সশস্ত্র বাহিনী এবং আঙ্কারার মধ্যে কোনো যুদ্ধবিরতি চুক্তির কথা বলা হয়নি। এই পরিস্থিতি তুরস্ক এবং কুর্দি বাহিনীর মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধির আশঙ্কা করছে বিশেষজ্ঞরা। বাংলাদেশ আমাদের হারানো ভাই, বলছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশকে হারিয়ে যাওয়া ভাই উল্লেখ করে সম্ভাব্য সব উপায় সহযোগিতার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাহাক দার। তিনি বলেছেন, বাংলাদেশ আমাদের হারানো ভাই, আর পাকিস্তান তাদের সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে। বৃহস্পতিবার ইসলামাবাদে একটি সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেছেন বলে জানিয়েছেন দেশটির ইংরেজি দৈনিক মিনিট মিরর।
সংবাদ সম্মেলনে পাকিস্তানের কূটনৈতিক বিচ্ছিন্নতা 1 বছরের মধ্যে শেষ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসা হাকদার। তিনি বলেছেন, আমাদের পররাষ্ট্র দপ্তর বলেছে আমরা অর্থনৈতিক কূটনীতি অনুসরণ করব। ঢাকা সফরের পরিকল্পনা জানিয়ে পাকিস্তানের এই মন্ত্রী বাংলাদেশকে সহযোগিতার মূল অংশীদার হিসেবে বর্ণনা করেন। সংবাদ সম্মেলনে গাজায় চলমান গণহত্যার বিষয়ে পাকিস্তানের দৃঢ় অবস্থান এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীর প্রকাশ্য নিন্দা জানিয়ে বলেছেন, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় কার্যকরভাবে তার দায়িত্ব পালন করছেন। তিনি সকল আন্তর্জাতিক ফোরামে কাশ্মীর ইস্যু উত্থাপনের জন্য পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5ই আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকে বাংলাদেশের সম্পর্কের উন্নয়নে নানা ধরনের পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান। এরই অংশ হিসেবে সম্প্রতি পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী করাচি থেকে একটি পণ্যবাহী জাহাজ সরাসরি চট্টগ্রামে বন্দরে নোঙর করা হয়েছে। 1971 সালের পর এটি প্রথম কোনো পাকিস্তানি পণ্যবাহী জাহাজের বাংলাদেশে নোঙর করার ঘটনা। গত সেপ্টেম্বরে জাতিসংঘের অধ্যাপক ডক্টর ইউনুস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মধ্যে বৈঠকের ঘোষণায় উল্লেখ করা হয় যে দুই দেশের বিভিন্ন স্তরের পারস্পরিক সহযোগিতা জোরদার করছে। এদিকে একদিনে ইউক্রেনে 1200 সৈন্য এবং যুদ্ধবিমান সহ ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করছে রাশিয়া। গত 24 ঘন্টার সংঘর্ষে ইউক্রেনে 1200 সৈন্য নিহত এবং একটি Su-27 যুদ্ধবিমান এবং 6টি হিমার্স রকেট এবং 97টি ড্রোন ধ্বংস করার দাবি করেছে রাশিয়া। বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই দাবি করা হয়। বিবৃতিতে বলা হয়, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ব্যবস্থাগুলোর ইউক্রেনীয় বিমান বাহিনী একটি Su-27 যুদ্ধবিমান, 6টি মার্কিন নির্মিত হিমার্স রকেট এবং 97টি নির্দিষ্ট উইং ড্রোন ধ্বংস করেছে। ব্যাটেল গ্রুপ ওয়েস্ট, দোনেস্কো এবং খার্কিভ অঞ্চলে 2টি ইউক্রেনীয় মেকানাইজড ব্রিগেড এবং 3টি টেরিটোরিয়াল ডিফেন্স ব্রিগেডকে আঘাত করেছে। এতে ইউক্রেনের 460 জন সৈন্য নিহত এবং 3টি সাঁজোয়া যান, 4টি পিকআপ এবং একাধিক আর্টিলারি ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যাটেল গ্রুপ ইস্ট দোনেস্কো অঞ্চলে সুবিধাজনক অবস্থানে পৌঁছেছে ইউক্রেনীয় সেনাদের পরাজিত করেছে। এতে 160 ইউক্রেনীয় সৈন্য নিহত এবং একটি হিমার্স ভি সাঁজোয়া যান, 2টি আর্টিলারি ধ্বংস হয়েছে। ব্যাটেল গ্রুপ নর্থ খার্কিভ এলাকায় একাধিক ইউক্রেনীয় ব্রিগেডকে পরাজিত করেছে। এতে ইউক্রেনের 40 সৈন্য নিহত এবং 3টি D-30-122mm হাউইটজার ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাটেল গ্রুপ সাউথ দোনেস্ক অঞ্চলে শত্রুর প্রতিরক্ষা ভেঙে আরও গভীরে প্রবেশ করেছে, যাতে ইউক্রেনের 210 সৈন্য নিহত এবং একটি তুরস্ক নির্মিত ক্রিপি সাঁজোয়া যান ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাটেল গ্রুপ দিনেপ্রো খেরসন অঞ্চলে শত্রু বাহিনী এবং সরঞ্জামে আঘাত করেছে। এতে ইউক্রেনের 90 জন সৈন্য নিহত এবং 3টি ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা ধ্বংস করেছে। ব্যাটেল গ্রুপ সেন্টার দোনেস্ক অঞ্চলে শত্রু বাহিনীকে পরাজিত করে কৌশলগত অবস্থান উন্নত করেছে। এই সময় ইউক্রেনে 240 সেনা নিহত এবং একটি কাজক সাঁজোয়া যান, 2টি D-20 হাউইটজার ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে অনুপ্রবেশ ঠেকাতে দিল্লিতে ফের চালু হলো বাংলাদেশ সেল। ভারতের রাজধানী দিল্লিতে অবৈধ বাংলাদেশিদের খুঁজে বের করতে জোর তৎপরতা শুরু হয়েছে। গত কয়েকদিনে 15 জনেরও বেশি বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। তবে অনুপ্রবেশকারী খোঁজার অভিযান আরও জোরদার করতে 2 দশক আগে দিল্লি চালু করা বাংলাদেশ সেল ফের চালু করা হলো। সেই সময় গঠন করা হয়েছিল বাংলাদেশ সেল। যেসব পুলিশ কর্মীরা বাংলা বলতে পারতেন তাদের নিয়ে গঠন করা হয়েছিল সেই সেল। বাঙালি অধ্যুষিত এলাকায় গিয়ে এসব পুলিশ কর্মীদের অনুপ্রবেশকারীদের বিষয়ে খবর সংগ্রহ করতে হতো। সেই বাংলাদেশ সেল পুনরায় চালু করেছে দিল্লি পুলিশ। সম্প্রতি ভারতে বাংলাদেশিদের অনুপ্রবেশ বেড়েছে বলে গোয়েন্দারা মনে করছেন। দিল্লি পুলিশ অবশ্য রাজ্য সরকারের অধীনে নয়, এটি নিয়ন্ত্রণ করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জানা গেছে দিল্লির একটি জেলায় 5 থেকে 10 জনকে নিয়ে এই সেল গঠন করা হয়েছে। এটি একটি দলের নেতৃত্বে আছেন একজন ইন্সপেক্টর বা সাব ইন্সপেক্টর। আসামের বাঙালি অফিসারদের সাহায্য নেওয়া হচ্ছে এই জন্য। বাংলা ভাষায় কথা বলা ব্যক্তিদের চিহ্নিত করে বাংলাদেশিদের ধরার চেষ্টা করছে দিল্লি পুলিশ।